সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় 18 মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখন অবস্থান করছেন ভারতে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে বলছে, সেখান থেকেই রাজনীতিতে ফেরার ছক করছে আওয়ামী লীগ। কী উঠে এসেছে সে প্রতিবেদনে, এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ রয়েছে। আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি জানতে চাই, গার্ডিয়ানের প্রতিবেদনে তারা কি বলেছে, কি ছক করছে আওয়ামী লীগ? গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নিয়মিত সভা করছে। আওয়ামী লীগের সভাপতি, যিনি ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি নিয়মিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং বৈঠক করেন, এবং তারা রাজনীতিতে বাংলাদেশে কীভাবে ফিরবেন সেই কৌশলটা তৈরির চেষ্টা করেন। কিন্তু ধরেন গার্ডিয়ানের প্রতিবেদনে একদম যে ছক বলতে যা বোঝায় যে আমি অমুক তারিখে এই করে ওই করে ফিরবো, এরকম স্পষ্ট করে কিছু বলা নাই। আপনি জানেন যে আওয়ামী লীগের লোকজন 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের বড় অংশ বিদেশে চলে যায়। তাদের এই বিদেশে চলে যাওয়াদের আবার বড় অংশ আবার ভারতে অবস্থান করছে, এবং সেখানে গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসছে যে তারা সেখানে বেশ ভালো জীবনযাপন করছেন। তারা কফি শপে যান, আড্ডা দেন, নিরাপদ জায়গায় বসবাস করেন। শেখ হাসিনা সম্পর্কে বলা হচ্ছে যে ভারতের রাজধানী দিল্লিতে এক সুরক্ষিত গোপন আস্তানা থেকে তিনি দিনের একটা বড় সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা এবং ফোনালাপে ব্যয় করেন। তার রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে। শেখ হাসিনা থাকাকালে ভারত তার ঘনিষ্ঠ মিত্র ছিল, এবং তাকে প্রত্যাবর্তনের জন্য যে ভারতের যে অনুরোধ, বাংলাদেশের যে অনুরোধ, সেটা ভারত রাখেনি। এই বিষয়গুলো তারা শেখ হাসিনা দলীয় কৌশল হিসেবে তার সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠান। এ থেকে বোঝা যায় যে আসলে তাদের জ্যেষ্ঠ নেতাদের বড় অংশ আসলে কলকাতায় অবস্থান করছেন। কিন্তু ওই যে আগে যেটা বললাম, একেবারে ছক যেটা যে এভাবে 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 আমি চলে আসব, সেটা কিন্তু রিপোর্টে নেই। গার্ডিয়ান আওয়ামী লীগের কজন নেতার সঙ্গে কথা বলেছে এবং তাদের বক্তব্যে কি কি বিষয় উঠে এসেছে? গার্ডিয়ান, ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান, এটা আপনার খুবই প্রভাবশালী সংবাদ মাধ্যম যুক্তরাজ্যের। তো ওরা কলকাতায় আমরা দেখলাম যে যারা আছেন ভারতে, তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, কয়েকজনের নাম দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কতজনের সঙ্গে কথা বলে তারা কতজনের, সেটা রিপোর্টে পাওয়া যায় না। যাদের নাম দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, এবং তানভীর শাকিল জয়, সাবেক সংসদ সদস্য। এই কজনের নাম পাওয়া যায় এই রিপোর্টে, যাদের মন্তব্য আছে এই রিপোর্টের ভিতরে। আচ্ছা, কি কি প্রথমত বিষয় হচ্ছে যে কী কী বিষয় তারা বলছেন, এবং এই নেতাদের কথা যাদের সাথে সাথে গার্ডিয়ান কথা বলেছে, তাদের মধ্যে কি গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ এর আগে গুম খুনের নানা অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ, তো দলটির নেতৃবৃন্দের মধ্যে কি কোনো অনুশোচনা দেখতে পেয়েছে গার্ডিয়ান? যারা নেতারা যেটা বলেছেন যে তাদের কোনো দোষ নেই, তারা অস্বীকার করেছেন। আপনি জানেন যে গার্ডিয়ানের রিপোর্টে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে যে 1400-র মতো লোক নিহত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে। এখানে একটু যে জিনিসটা সবাই ভুল করে, গার্ডিয়ান বলেছে যে জুলাইয়ের মাঝামাঝি থেকে 5 আগস্ট পর্যন্ত 1400 পর্যন্ত লোক নিহত হয়ে থাকতে পারেন। তারা কিন্তু বলেন না যে নিহত হয়েছে, তারা এস্টিমেট করেছেন, মানে প্রাক্কলন করেছেন নানা সূত্রের বরাত দিয়ে। তো আমরা দেখছি সরকার যে জুলাই শহীদদের তালিকা করেছে, সেখানে 800-র মতো নাম আছে। আরও কিছু নাম হয়তো যুক্ত হবে, কিছু নাম বাদও যেতে পারে। আবার যারা হলো গিয়ে আওয়ামী লীগ পক্ষীয় ছিল, তাদের নাম কিন্তু এই শহীদদের তালিকায় আসেনি। সেই সংখ্যাটাও বেশ ভালো, অনেক। তো সব মিলিয়ে যে এই যে এত মানুষ মারা গেল, সেটার দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ সরকারের উপরে বর্তায়। এবং আপনি জানেন যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের নেতারা সবাই এক বাক্যে অস্বীকার করেছেন যে আসলে এইটা ক্ষুদ্র একটা গোষ্ঠীর ক্ষমতা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগকে।
কিন্তু এটা গণ-অভ্যুত্থান বলতে তারা স্বীকার করতে রাজি নন। তারা আরেকটা বিষয়ে রাজি নন যে তাদের সময় যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই অনিয়ম দুর্নীতি বা বিপুল অঙ্কের টাকা পাচার, ব্যাংকগুলোকে দুর্দশায় ফেলা, ব্যাংকের টাকা পাচার করে দেয়া, সেগুলো স্বীকার করতে তারা রাজি নন। কিন্তু আমরা দেখলাম যে গার্ডিয়ানের প্রতিবেদনে তানভীর শাকিল জয়, ওনার মধ্যে কিছু আর্থিক দুর্নীতি নিয়ে, তার দলের সময়কার আর্থিক দুর্নীতি নিয়ে ওনার মধ্যে অনুশোচনা আছে। তিনি কি বলেছেন? তানভীর শাকিল জয় যেটা বলেছেন, উনি দলটির যারা অতীতের ভুল স্বীকার করেছেন, গার্ডিয়ান লিখছে, দলটির যারা অতীতের ভুল স্বীকার করেছেন হাতে গোনা সেই ব্যক্তিদের একজন তানভীর শাকিল জয়। জয় বলেন, আমি স্বীকার করছি যে আমরা সাধু ছিলাম না, আমরা কর্তৃত্ববাদী ছিলাম, আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না। আমরা একমত যে 2018 সালের নির্বাচন পুরোপুরি ঠিকমতো হয়নি। আমরা আশা করেছিলাম সেটি আরও সুষ্ঠু ও স্বচ্ছ হতে পারত। এটা দুর্ভাগ্যজনক। মানে তানভীর শাকিল জয় এবং নির্বাচন, গণতন্ত্র ঠিক না থাকা, নির্বাচন ঠিকভাবে না হওয়া এবং তার দলের সরকারের সময়কার যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা নিয়ে তার মধ্যে অনুশোচনা দেখা যাচ্ছে। যেহেতু শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, নেতৃত্বে যারা ছিলেন আওয়ামী লীগের, তারা তো ভারতে যেহেতু অবস্থান করছেন, ভারতের বিষয়ে কি আছে প্রতিবেদনে? ভারতের বিষয়ে বলা আছে যে ভারত আসলে আওয়ামী লীগের মিত্র। তারা আওয়ামী লীগ নেতারা মনে করেন না যে ভারত তাদেরকে দেশে পাঠিয়ে দেবে। আবার ভারত ভূরাজনৈতিক দিক থেকে চিন্তা করেও শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে এবং তার মানে সেখানে তিনি রাজনৈতিক করার যে দলীয় সভা করা, তাই বক্তব্য দেয়া, তারপরে নেতাদেরকে ডেকে এনে কথা বলা, সেটার সুযোগ ভারত সরকারের মাধ্যমেই হচ্ছে বলে এই রিপোর্টে একটা ইঙ্গিত পাওয়া যায়। এই যে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলো, প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিষয়ে কি কিছু উঠে এসেছে প্রতিবেদনে? হ্যাঁ, ওদের রিপোর্টে যেটা বলা হয়েছে যে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে একটি নতুন গণতান্ত্রিক পথে পরিচালনার প্রতিশ্রুতি দিলেও তাদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনূস সরকারের বিরুদ্ধেও, অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধেও নির্যাতন নিপীড়নের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার। আপনি জানেন যে সাংবাদিকদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যারা গত সরকারের ঘনিষ্ঠ সাংবাদিক ছিলেন। আবার সাম্প্রতিককালে যারা টক শোতে কথা বলতেন এবং সেই কথাগুলো সরকারের বিরুদ্ধে যেত এবং কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে যেত, তাদের বিরুদ্ধেও সন্ত্রাস বিরোধী আইনের মামলা হয়েছে। সাংবাদিকদের অনেকেই জেলে রয়েছেন যারা ওই বিগত সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, কিন্তু তাদের মামলাগুলোর চার্জশিট দেয়া বা তাদেরকে বিচার শেষ করে সাজা নিশ্চিত করা, অথবা চার্জশিটে যদি কিছু না পাওয়া যায়, তাদের মামলার অভিযোগে কিছু যদি না পাওয়া যায়, তাদেরকে মুক্তি দেওয়া, জামিন দেয়া, সেগুলোর কিন্তু কার্যক্রম খুব একটা এগোচ্ছে না। তারা বিনা বিচারে কিন্তু এতদিন ধরে কারাগারে রয়ে গেছেন। তারপরে বলা হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা। আপনি জানেন যে মত প্রকাশের স্বাধীনতার পরিস্থিতিটা কি। দেশের দুটি শীর্ষ সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং সাংবাদিকদের সেখানে মৃত্যু ঝুঁকি তৈরি হয়েছিল। এরকম তো অতীতে হয় নাই। সরকার এখন করছে না, কিন্তু সরকারের বাইরে যারা অ্যাক্টর রয়েছেন তারা যে কাজগুলো করছেন সেটা কিন্তু সরকারে ঠেকাতেও পারছে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তখনও বাকস্বাধীনতা ছিল না, আলটিমেটলি এখনও বাকস্বাধীনতা সরকারের বাইরে অন্য একটা পক্ষ দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা। সরকার এক্ষেত্রে বলে থাকে যে সংখ্যালঘুদের উপরে খুব কম ঘটনা, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর সাম্প্রদায়িক ঘটনা কম, ৭২টির মতো সাম্প্রদায়িক উপাদান পাওয়া যায়। কিন্তু বিষয়টা হলো সংখ্যালঘুদের মধ্যে ভীতি আছে, শঙ্কা আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরকারের গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে। সরকারের সেক্ষেত্রে ব্যাখ্যা আছে যে এটা আসলে সব কিছু ভেঙে পড়েছিল, সেখান থেকে তারা ফিরিয়ে এনেছেন। কিন্তু বাস্তবতাটা হলো যে মানুষ কি পাচ্ছে? মানুষ তো আইনশৃঙ্খলা নিয়ে ভয়ে আছে, চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ বেড়ে গেছে। এই বিষয়গুলো আছে।
আরেকটা বিষয় যেটা গার্ডিয়ান রিপোর্টে বলা হয়েছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া ট্রাইব্যুনালও আন্তর্জাতিক মান বজায় না রাখার কারণে সমালোচনার মুখে পড়েছে। এই বিষয়টা গার্ডিয়ান তাদের রিপোর্টে। আচ্ছা, সবশেষ আপনার কাছে একটু জানতে চাই, গার্ডিয়ান যেহেতু বলেছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার ছক করছে, এরকম হেডলাইন দিয়ে একটি যেহেতু প্রতিবেদনটা করেছে, আপনার কাছে জানতে চাই আওয়ামী লীগ কি ফিরতে পারবে? দেখেন, 2025 সালের 10 মে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তো তখন সরকার কিন্তু সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রম। এবং এই বিষয়টা নিয়ে আমরা সরকারের উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলের এক সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে নির্বাচন দেশ শান্তিভাবে পূর্ণভাবে পরিচালনা এবং নির্বাচন করা সম্ভব হতো না। আমরা জানি যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং প্রধান রাজনৈতিক দল তারা নেতারা বলছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নন। এখন দেখেন, নির্বাচনের পরে নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে আপনার আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ দাবি বা পদক্ষেপ বা আন্তর্জাতিক পরামর্শ আসতে পারে। জাতিসংঘের যে রিপোর্টে 1400 মানুষ নিহত হওয়ার প্রাক্কলনের কথা বলা হয়েছে, ওই রিপোর্টে কিন্তু আবার বলা হয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না। তো আওয়ামী লীগ হয়তো ইন্টারন্যাশনালি নানা জায়গায় লবিং করবে যে তাদের কার্যক্রম ফিরিয়ে দেওয়া হোক, এবং পশ্চিমা দেশগুলো থেকে হয়তো পরামর্শ আসতেও পারে, নাও আসতে পারে, আমরা ঠিক জানি না। এই বিষয়টা কোর্টেও চ্যালেঞ্জ হতে পারে, একটা অনুকূল সময়ে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা হতে পারে তাদের রাজনীতি কেন ফিরিয়ে দেওয়া হবে না। যদি এরকম হয় এবং এই সরকারের যদি যে নতুন যে সরকার আসবে তারা যদি গণতান্ত্রিক চিন্তা করে বা কোনো কারণে সেই রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে দেওয়ার দিকে যায়, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে নিকট ভবিষ্যতে। কিন্তু বিষয়টা হলো যে যারা গুম খুনে জড়িত, যারা এই হত্যাকাণ্ডে জড়িত, আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধে বিচার চলছে, অনেকের কয়েকজনের মৃত্যু, শেখ হাসিনা সহ কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে অর্থ পাচারের শক্তিশালী অভিযোগ রয়েছে, জোরালো অভিযোগ রয়েছে। তাদের রাজনীতিতে ফেরা কিন্তু খুবই কঠিন। তার মানে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে তাদের সেই পুরনো মানে যে নেতাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে তাদেরকে বাদ দিয়ে ফিরতে হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হলো, এগুলো যদি কিছুই না হয়, দীর্ঘদিন পরে যদি কখনো আওয়ামী লীগ এরকম দেশে ফিরে তারা যদি আবার ক্ষমতার পট পরিবর্তন করতে পারে কোনোভাবে, তাহলে বাংলাদেশে আবার তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে তো এই ধরনের আমরা দেখেছি যে ক্ষমতার পট পরিবর্তনের পরে অনেক কিছু উল্টে যায়, এমনকি বিচারও ঠিক থাকে না। তো সেটা আসলে ক্ষমতার উপর নির্ভর করে। তো এখনই বলা সম্ভব না যে আসলে আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না, সেটা সামনের দিনগুলোতে দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ে প্রতিদিনই আমরা সংবাদ বিশ্লেষণ করব, প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।